বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো 12তম এসএ গেমসের আসর। আসাম ও গৌহাটির সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ দর্শক। এশিয়া কাপের টানা তৃতীয় আসরও সফলভাবে সম্পন্ন করবে বিসিবি, বিশ্বাস টুর্নামেন্ট কমিটির পরিচালকের। অংশগ্রহণকারী দলগুলোকে দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্লেয়ার বাই চয়েসে দাম বাড়লেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। সিসিডিএম এর দাবি, খেলোয়াড়দের স্বার্থেই বাড়ানো হয়েছে পারিশ্রমিক। বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন রাজাখালী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের হ্যাট্রিক শিরোপা কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের। এবং 2 মাস বিরতির পর রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। শীর্ষ 16তে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। দর্শক, মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো 12তম দক্ষিণ এশিয়ান গেমসের আসর। আসাম ও গৌহাটির সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবেশনায় মুগ্ধ হন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের 35,000 দর্শক। আতশবাজি, লেজার শোর পাশাপাশি এদিন আকর্ষণের কেন্দ্রে ছিল বর্তমান সময়ে ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শানের গান। পর্দা নামতে যাচ্ছে 12তম এসএ গেমসের। অনুষ্ঠানের শুরুতেই ব্যান্ড সঙ্গীতের উন্মাতাল সুরে কেঁপে ওঠে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের প্রাচীর। ঠিক যেন যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই সমাপ্তির আহ্বান। আসামের পুলিশ ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের বিমোহিত সুরে স্টেডিয়ামের 35,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারির মাঝে ঢেউ খেলে উঠল দর্শকদের আনন্দের জোয়ার। এরপর গেমসে অংশ নেয়া 8টি দলের মার্চ পাস্টে আবারও প্রকম্পিত হয়ে উঠল অ্যাথলেটিক্স ট্র্যাক, যেখানে বাংলাদেশের পতাকা ছিল শুটার অঞ্জন কুমারের হাতে। মার্চ পাস্টের সাথে ছিলেন সপাচেক স্বেচ্ছাসেবকও। এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ গণ্যমান্য ব্যক্তিরা। বক্তব্যের শেষ পর্যায়ে এবারের আসরের সমাপ্তি ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নিভে যায় গেমস মশাল। মুহূর্তের মধ্যেই আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের রাতের আকাশ। এরপর গেমসের পতাকা দক্ষিণ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান আর রামাচন্দ্রনের মাধ্যমে তুলে দেওয়া হয় পরবর্তী আসরের ভেন্যু নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রী সত্যনারায়ণ মঙ্গলের হাতে। পরের আসরের ভেন্যু নেপাল হওয়ায় সমাপনী অনুষ্ঠানে নেপালি ঐতিহ্যের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এরপর উত্তর পূর্ব ভারতের শিল্পীদের নৃত্যের তালে তালে আবারও নেচে ওঠে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের সবুজ ঘাস। আর আসামের কৃতি সন্তান ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার ভাতিজা ময়ূর হাজারিকার কণ্ঠে গেমসের সমাপনী সঙ্গীত। ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা নিবেদন করে গণসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আর সবশেষে মঞ্চ কাঁপাতে হাজির হন ভারতের হালের ক্রেস শান। একের পর এক গানের পরিবেশনায় দুলে ওঠে গ্যালারি। আর সবশেষে গেমসের থিম সং এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন গানের পরিবেশনার মাধ্যমে ইতি ঘটে অনুষ্ঠানের। 12 দিনের ক্রীড়াযজ্ঞ, 8টি দেশ। সবশেষে মনোমুগ্ধকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো 12তম দক্ষিণ এশিয়ান গেমসের। আয়োজকদের দাবি পুরোপুরি সফল তারা। পরবর্তী আসরে দেখা মিলবে নেপালে। ভারতের ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। 12তম এসএ গেমস শেষে পদক তালিকার শীর্ষে যথারীতি আছে ভারত। 188টি স্বর্ণসহ তাদের পদক সংখ্যা 308টি। তালিকায় বাংলাদেশের অবস্থান 5 নম্বরে। 4টি স্বর্ণসহ তাদের সংগ্রহ 75টি পদক। এছাড়া 186টি পদক নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয়, 106টি পদক নিয়ে পাকিস্তান তৃতীয়, আর 35টি পদক নিয়ে আফগানিস্তান আছে তালিকার 4র্থ স্থানে। এছাড়া নেপাল, মালদ্বীপ ও ভুটান যথাক্রমে তালিকায় রয়েছে 6ষ্ঠ, 7ম ও 8ম স্থানে। ভারতের একচ্ছত্র আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসর। 188টি স্বর্ণসহ মোট 308টি পদক নিয়ে দক্ষিণ এশিয়ায় আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভারত। গেল আসরে তাদের সংগ্রহে ছিল 9টি স্বর্ণসহ 175টি পদক। অন্যদিকে বাংলাদেশের পারফরমেন্স এবার ছিল হতাশাজনক। 2010-এ ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে 18টি স্বর্ণ সহ 98টি পদক জিতলেও এবারের আসরে পদকের সংখ্যাটা নেমে এসেছে 75-এ, যেখানে সর্বসাকুল্যের স্বর্ণ মাত্র 4টি, যার 2টি একাই জিতেছেন বাংলাদেশের জলকন্যা মাহফুজা খাতুন শিলা। পাশাপাশি ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত ও শুটিংয়ে শাকিল আহমেদের গর্বিত পারফরমেন্সে দেশের পতাকা হয়েছে স্বর্ণোজ্জ্বল।
ডিসিপ্লিনের হিসাবে আর্চারিতে 3টি রৌপ্য, 3টি ব্রোঞ্জ, ব্যাডমিন্টনে 2টি ব্রোঞ্জ, বক্সিংয়ে 4টি ব্রোঞ্জ, হ্যান্ডবলে 1টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ, অ্যাথলেটিক্সে 2টি ব্রোঞ্জ, ফুটবলে 1টি ব্রোঞ্জ, হকিতে 1টি ব্রোঞ্জ, জুডোতে 2টি ব্রোঞ্জ, কাবাডিতে 1টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ, খোখোতে 2টি রৌপ্য, শুটিংয়ে 1টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ, স্কোয়াশে 1টি ব্রোঞ্জ, সাঁতারে 2টি স্বর্ণ ও 15টি ব্রোঞ্জ, টেবিল টেনিসে 1টি ব্রোঞ্জ, তায়কোয়ান্দোতে 3টি ব্রোঞ্জ, ভারোত্তোলনে 1টি স্বর্ণ, 2টি রৌপ্য, 3টি ব্রোঞ্জ, কুস্তিতে 3টি রৌপ্য, 7টি ব্রোঞ্জ এবং উশুতে 5টি ব্রোঞ্জ পেয়েছে বাংলার অ্যাথলিটরা। পদক জয়ের দিক দিয়ে কখনোই প্রথম কিংবা দ্বিতীয় স্থানে এসএ গেমস শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রায় সময়ই 3, 4 কিংবা 5 নম্বরে থাকা বাংলাদেশের ভাগ্য বদলায়নি এবারও। দক্ষিণ এশিয়ান গেমসের সবশেষ আসরে নিজেদের ইতিহাসের রেকর্ড সংখ্যক পদক জিতলেও এবার প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশ। শুটিং, ভারোত্তোলন ও সাঁতার ছাড়া বাকি ডিসিপ্লিনগুলোতে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা, যার দায় এড়াতে পারবেন না কর্তা ব্যক্তিরাও। ভারতের আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এসএ গেমসে সাঁতারে স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলাকে সম্বর্ধনা দিয়েছে চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী শিলার হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা। এদিকে শুধু এসএ গেমসেই স্বর্ণ জিতে থেমে থাকতে চান না শিলা। আগামীতে অলিম্পিক গেমসেও স্বর্ণ জয়ের স্বপ্ন দেখেন এই স্বর্ণকন্যা। তবে সেজন্য উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দিতে ফেডারেশনকে অনুরোধ করেছেন শিলা। মোটা হয়ে গেছে বা ওর বয়স হয়ে গেছে, ওকে দ্বারা আসলে হবে না, এটা ফেডারেশনের কিছু কর্মকর্তা আমাকে কথাগুলো বলেছেন। তো আমি এইগুলোতেই মেন্টালি হেলথ থাকতাম। অ্যাট লাস্ট যখন আমার জিদি ছিল যে আচ্ছা ঠিক আছে বয়স হয়েছে, যাই হোক আমি একটা কিছু করে দেখাইতে পারলে হয়তো আমি এটা প্রমাণ করতে পারবো যে আসলে না, আমি এখনো শেষ হয়ে যায় না, আমি এখনো আছি। আমাদের ক্রীড়াঙ্গনে বছরের পর বছর ধরে এভাবেই অবহেলার শিকার হয়েছেন নারীরা। তবে ফেডারেশনের সেই উপেক্ষাকে জেদে পরিণত করেছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বয়সের অজুহাতকে মিথ্যা প্রমাণ করে জিতেছেন এসএ গেমসে নারীদের সাঁতারে প্রথম স্বর্ণ। গেল 10টা বছর আন্তর্জাতিক সাঁতার অঙ্গন থেকে স্বর্ণপদকের দেখা পায়নি বাংলাদেশ। 2010 সালে ঘরের মাঠেও দেখা মেলেনি একটি স্বর্ণের। কিন্তু এবার এসএ গেমসে ভারতে কাঙ্ক্ষিত সেই স্বর্ণ দেশকে এনে দিলেন মাহফুজা খাতুন শিলা। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জয়ের পর 50 মিটারেও নতুন রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণপদক। তবে এখানেই থামতে চান না শিলা, স্বপ্ন দেখেন অলিম্পিকে স্বর্ণ জয়ের। প্রথম গোলটাতে অনেক বেশি মজা পাইছি, অনেক বেশি এনজয় করছি, আমরা পুরো টিম অনেক বেশি এনজয় করছি। এখন টার্গেট হচ্ছে নেক্সট অলিম্পিকে যদি আমাকে সিলেকশন করা হয়, আমি নেক্সট অলিম্পিকের জন্য প্রিপারেশন নিব, অল চ্যাম্পিয়নশিপের জন্য নিব। আর নেক্সট যেহেতু সাউথ এশিয়ান গেমস নেপালে হবে, আমার এখনই লক্ষ্য, আমি যেহেতু এবার গেট গোল্ড মেডেল 2 এবং রেকর্ড সহ আমি যদি ট্রেনিং করতে পারি, আশা করি নেপালে যে সাব গেমসটা হবে সেখানে আমি এই গোল্ড, হয়তো আমাদের আরেকটা ইভেন্ট বাকি আছে 200 মিটার, আমি ওটাতে হয়তো ভালো করব। বর্তমানে নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন শিলা। আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য পেতে প্রয়োজন দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। এসএ গেমসের সাফল্যের পর ফেডারেশনের কাছে এটুকুই এখন চাওয়া এই স্বর্ণকন্যার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। গেল 2 আসরের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফলভাবে এশিয়া কাপ আয়োজন করবে বলে বিশ্বাস টুর্নামেন্ট কমিটির পরিচালক সুলতান রানার। সময় সংবাদে তিনি আরও জানান, নিরাপত্তা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর নেই কোনো সংশয়। তারপরও যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিস্তারিত সাজিদ মুসাইদের রিপোর্টে। T20 2011 থেকে এখন পর্যন্ত আইসিসির 3টি মেগা ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাত্রই সফলভাবে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করায় বিসিবিকে প্রশংসায় ভাসিয়েছে আইসিসি। এবার এশিয়া কাপ এ সপ্তাহের শেষে টানা তৃতীয় ও সর্বোচ্চ পঞ্চমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে মহাদেশীয় এই ক্রিকেট টুর্নামেন্ট, যাকে অনেকেই বলে এশিয়ার বিশ্বকাপ। টুর্নামেন্ট পরিচালক সুলতান রানার বিশ্বাস, টি20 ফরম্যাটের এবারের আসরটিও অনুষ্ঠিত হবে সফলভাবেই। যে কোনো বড় ইভেন্ট আয়োজন করাই কঠিন, কিন্তু বিসিবি একটি পেশাদার সংগঠন। তারা খুব দক্ষতার সাথেই আইসিসির ইভেন্ট সহ এশিয়া কাপের গেল আসর দুটি আয়োজন করেছে। পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি এবারও তার ব্যতিক্রম হবে না। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা ইস্যুতে নাম প্রত্যাহার করলেও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলোর নেই বিন্দুমাত্র সংশয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর কোনো শঙ্কা নেই। এছাড়া বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে। Similar security arrangements will be made for the Asia Cup, যেটা গত আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আপনারা দেখেছেন। সিকিউরিটির ব্যাপারে সরকারের সবসময়
সবসময় একটা জিরো টলারেন্স পলিসি আছে এবং সরকারের দিক থেকে আমাদের সে ধরনের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আশা করছি আমরা টুর্নামেন্টটাকে সাকসেসফুলি শেষ করতে পারবো। মাত্রই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষ হলেও এশিয়া কাপের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিসিবি। অত্যন্ত সাকসেসফুল ভাবে এই আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা শেষ করেছি এবং এটা আমাদের জন্য একটা রিহার্সাল হয়ে গেছে ফর দ্য এশিয়া কাপ। স্টেডিয়াম ইজ রেডি ফর হোস্টিং ইভেন্টস অ্যান্ড অন্যান্য প্রিপারেশনও ঠিক মতো হচ্ছে। বাছাই পর্ব দিয়ে আগামী শুক্রবার শুরু হবে এশিয়া কাপের চতুর্দশ আসর। মূল পর্ব মাঠে গড়াবে ২৪ ফেব্রুয়ারি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। আসন্ন এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরকে সামনে রেখে মঙ্গলবার চট্টগ্রাম পর্বের অনুশীলন করেছে টাইগাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকে কোচ হাতুড়ি সিং এর অধীনে অনুশীলন করে মাশরাফি রিয়াদরা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এর আগে অনুশীলনের মধ্য দিয়ে টি-20 ফরম্যাটে নিজেদের ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন মাশরাফি বাহিনী। এরই ধারাবাহিকতায় খুলনা পর্বের অনুশীলনের পর ৮ ফেব্রুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় প্রস্তুতি ক্যাম্পিং। খুলনার মতো চট্টগ্রাম পর্বে ছিল কয়েকটি প্রস্তুতি ম্যাচ। পুরোপুরি ফিট না হওয়ায় বা হাতি পেসার মুস্তাফিজুর রহমান আলাদাভাবে অনুশীলন করছেন। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আজ রাতেই ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। 3 দিন বিরতির পর 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি পর্ব। ঘরোয়া ক্রিকেটের খবর। প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে 8 ক্যাটাগরিতে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের মূল্য বাড়লেও সন্তুষ্ট নন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। প্রত্যাশিত অর্থ ও দল না পাওয়ায় এমন অসন্তুষ্টি রাজ্জাক, নাজমুল, ডলারদের মতো ক্রিকেটারদের। এমন অবস্থায় উল্টো সিসিডিএম দাবি করছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও স্বার্থের দিকে তাকিয়েই বাড়ানো হচ্ছে পারিশ্রমিক। শত সমালোচনা আর ক্রিকেটারদের অসন্তুষ্টির পরও দ্বিতীয়বারের মতো প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে আগের চেয়ে এবার বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। এরই মধ্যে প্রস্তাবিত মূল্য তালিকা বিসিবির কাছে পাঠিয়েছে সিসিডিএম। 8 ক্যাটাগরিতে এবার হবে প্লেয়ার বাই চয়েস। আইকন ক্যাটাগরিতে সর্বোচ্চ 30 লাখ টাকা, এ প্লাসে 25, এ ক্যাটাগরিতে 20, বি প্লাস 15, বি 12, সি 8, ডি 4.5 আর ই ক্যাটাগরিতে সর্বনিম্ন মূল্য 3.5 লাখ টাকা। তবে প্রস্তাবিত এই অর্থই নির্ধারিত হবে কিনা সে ব্যাপারে নিজেদের অবস্থান এখনো প্রকাশ করেনি বিসিবি। সিসিডিএম সমন্বয়ক আমিন খানের দাবি, ক্রিকেটারদের স্বার্থ বিবেচনা করেই বাড়ানো হয়েছে তাদের মূল্য। মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এবং আপনার বোর্ড ডাইরেক্টর তাদের ইনস্ট্রাকশন আছে যাতে প্লেয়ারদের স্বার্থটাই আমরা সবচেয়ে বড় করে দেখছি। প্লেয়াররা তো একটা সিজনের জন্য বসে থাকে, সো আমরা চাই এখান থেকে তারাও যেন ডিপ্রাইভ না হোক। তারপরও অসন্তুষ্ট জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। এই পদ্ধতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারাই, কারণ প্রিমিয়ার লিগই তাদের উপার্জনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে একদিকে যেমন কমছে তাদের আর্থিক উপার্জন, তেমনি পছন্দের ক্লাবে খেলা থেকেও বঞ্চিত হবেন বলে দাবি ক্রিকেটারদের। এরকম ভাবে যদি চলতে থাকে এরকম দেখা যাবে আস্তে আস্তে প্লেয়ার কমে যাবে, কারণ যখন দেখবে যে তার পুরো বছর চলতে পারছে না এই টাকা দিয়ে, তো তখন আসলে পুরো টাইম এটা দিবে না এটার পিছে। তো যদি পুরো টাইম না দেয় আমাদের ক্রিকেটের জন্য আসলে খুব বেশি একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে আপনার অর্থাৎ টোটালি আপনার মানে বছরের একটা ইনকাম বা মনে করেন প্রিমিয়ার লিগটাই অনেক কিছু, তো সেই ক্ষেত্রে যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে ওদের জন্য এটা অনেক ডিফিকাল্ট যে সার্ভাইভ করে একটা বছর। এ প্লাসে যারা আছে অবশ্যই তাদের টাকা কমতেছে, এবং যারা একদম নিচে মানে 3 লাখ টাকা দিয়ে অ্যাকচুয়ালি 3 লাখ বা 3.5 লাখ টাকা অ্যাকচুয়ালি কি হয় একটা ছেলে বা একটা ফ্যামিলি, তার জন্য কি হয়। মার্চের শেষ দিকে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। 14 যুব বিশ্বকাপ শেষ হবার পর ছুটি কাটানোর সময় পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই প্রথম অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ। 19 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের 2টি ভেন্যুতে শুরু হচ্ছে এই আসর, এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। 8টি বিভাগের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে 4টি দল গড়া হবে। ডাবল লিগ পদ্ধতির এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 15 মার্চ। প্রথম আন্ডার-19 ক্রিকেট লঙ্গার ভার্সন টুর্নামেন্ট করতে যাচ্ছি, যেটা 19 তারিখ থেকে শুরু হবে তো এই মাসে, এবং এটা 2টা ভেন্যুতে হবে, চিটাগাংয়ের এমএ আজিজ এবং জহুর আহমেদ স্টেডিয়ামে। তো এটার মেন উদ্দেশ্য হলো যে টেস্টে আমরা ওয়ানডেতে আল্লাহর মধ্যে ভালো খেলছি, বাট টেস্টে কিন্তু আমাদের আরও ভালো প্রমাণ করতে হবে, আরও ভালো প্লেয়ার দরকার। আমরা নার্সিং করে আপনার ফিউচারে কিন্তু আরও ভালো প্লেয়ার বানাতে পারবো এবং বুঝতে পারবো কে কোন ধরনের প্লেয়ার আছে। এখন হয়তো বা আমরা 24-25 বছরে গিয়ে আমরা পিক করি যে কাকে দিয়ে টেস্ট খেলাবো বা কাকে দিয়ে ওয়ানডে খেলাবো বা টি-20 খেলাবো, বাট আন্ডার-19 থেকে আমরা পিক করার একটা অপরচুনিটি থাকবে কে কোন ধরনের প্লেয়ার।
টেস্টের জন্য ভালো না ওয়ানডের জন্য ভালো না টি-20 জন্য ভালো। 8টা ডিভিশন থেকে 4টা দল করছি আমরা এবং এখানে কিন্তু আপনার সবাই সবার সাথে খেলবে এবং ফাইনাল একটা মোট 7টা ম্যাচ হবে এবং 4 দিনের ম্যাচ। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে জাতীয় নারী ক্রিকেট দলের জার্সি স্পন্সরের স্বত্ব পেয়েছে প্রসাধনী প্রতিষ্ঠান কিউট। এ সময় টি-20 বিশ্বকাপের জন্য নারী দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। প্রথমবারের মতো জাতীয় নারী ক্রিকেট দল বাছাই পর্ব পেরিয়ে অংশ নিচ্ছে টি-20 বিশ্বকাপে। এবার নারী দলের এমন সাফল্যে যোগ হলো আরেক অধ্যায়। প্রথমবারের মতো স্পন্সর পেয়েছে চাম্পিকা গামাগের শিষ্যরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছে প্রসাধনী প্রতিষ্ঠান কিউট। বিসিবিতে নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, উমেন্স উইং কমিটির চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস এবং নারী দলের অধিনায়ক জাহানারা আলম। বিশ্ব আসরের আগে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ না খেললেও টুর্নামেন্টে ভালো করতে চায় বাংলার মেয়েরা। বাংলাদেশের সবাই প্রত্যাশা করে ওমেন্স টিম মেন্স টিম একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক, আর আমাদের কাছে হয়তো সবারই প্রত্যাশা একটাই, ভালো ক্রিকেট খেলে আসি যেন আমরা এবং ভালো কিছু অ্যাচিভ করে নিয়ে আসি। আমাদেরও বিশ্বাস আমরা এবার অনেক ভালো ক্রিকেট খেলবো এবং ভালো কিছু অ্যাচিভ করব। আবারও ক্রিকেট, ইয়াং টাইগারদের খবর। বর্তমান অনূর্ধ্ব 19 ক্রিকেট দল থেকেই ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে অনেকেই। আসর শেষে জুনিয়র টাইগারদের প্রতি এমন মন্তব্য করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। অনূর্ধ্ব 19 বয়সভিত্তিক ক্রিকেটের একটি ধাপ, তবে জাতীয় দলে খেলতে হলে পার হতে হবে আরও অনেক পথ। তাই এই তরুণদের প্রতি মাঠের ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত আচরণেও সংযত হবার পরামর্শ দেন তিনি। যুব বিশ্বকাপের হিরো মিরাজ শান্তদের যারা গড়ে তুলেছেন, নাজমুল আবেদিন তাদের মধ্যে অন্যতম। বিসিবি গেম ডেভেলপমেন্টের ম্যানেজার হবার কারণে তাদের গড়ে তোলার কাজটা আরো সহজ হয়েছে। তার দৃষ্টিতে পুরো আসরে বাংলাদেশের যুবাদের পারফরমেন্স ছিল নজর কাড়া, তবে টুর্নামেন্টের ফাইনালে খেলার আক্ষেপটা থেকেই গেল। ওভারঅল পারফরমেন্স ইজ নট ব্যাড, বাট আক্ষেপটা থাকলেই ফাইনাল না খেলতে পারার, কারণ আমাদের যথেষ্ট সুযোগ ছিল, বিশেষ করে এই কারণে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা এর আগেও বেশ কয়েকবার খেলেছি এবং ওদেরকে আমরা খুব সহজেই হারাতে পেরেছিলাম। সেমিফাইনালে নকআউট পর্বে প্রত্যাশার চাপ সামলাতে পারেনি বাংলাদেশ, তবে দেশের ক্রিকেটের অন্যতম বোদ্ধার মতে চাপহীন ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যুব বিশ্বকাপের মিশনটা বাজেভাবে শুরু করলেও ধীরে ধীরে বেড়েছে ক্যারিবীয়দের আত্মবিশ্বাস। তাদের মূল শক্তি পেস অ্যাটাক ও মিডল অর্ডার, যে কারণে আলোচনায় না থেকেও শিরোপার স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছে ক্যারিবীয় যুবারা। ওরকম নির্ভর থেকে খেলতে পেরেছে, তবে এর মধ্যেও আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচ থেকে ওরা কিছু কিছু শেখার চেষ্টা করেছে। মিরপুরে যে উইকেটে খেলেছে সেমিফাইনাল এবং ফাইনাল যে কন্ডিশনে খেলেছে, এটা ওদের স্ট্রেংথের সাথে কিছুটা স্যুট করে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের এই দল থেকেই উঠে আসবে ভবিষ্যতের সাকিব তামিম, তবে সেজন্য মাঠের ক্রিকেটের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত জীবনেও সংযত হতে হবে এই তরুণদের, এমন পরামর্শ নাজমুল আবেদিনের। আমার মনে হয় 19-এর পরে প্রত্যেকটা প্লেয়ারকে নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে। মিডিয়ার একটা ইয়ে পাবে ওরা, ওদের কাছে এখন ওরা ফিনান্সিয়ালি হবে, ওরা অনেক বেনিফিটেড হবে, সমাজে ওদের একটা জায়গা হবে, আস্তে আস্তে সবাই ওদেরকে চিনবে। এটা যেমন একটা ভালো দিক আছে, এটা একটা খারাপ দিকও আছে। বিশ্ব আসরে সেরা সাফল্য পাওয়ায় আরও প্রত্যাশা বেড়েছে বাংলাদেশের যুবাদের প্রতি। তাই মিরাজ শান্তদের মতো ক্রিকেটার খুঁজে পেতে বয়সভিত্তিক ক্রিকেটে আরও জোর দেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে নিজ জেলায় সংবর্ধিত হলেন অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফেনী শহরতলির ফাজিলপুরের ছেলে মোহাম্মদ সাইফুদ্দিনকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন জেলার সাধারণ মানুষেরা। ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলতে পেরে মহাখুশি ক্রিকেটারও। এই মাঠে বিভিন্ন বয়সী খেলোয়াড়দের সাথে খেলেন এই ক্রিকেটার। এ সময় ফেনী ফ্রেন্ডশিপ একাডেমি কর্মকর্তাদের সাথে সময় কাটান সাইফুদ্দিন। ক্রিকেটার হওয়ার পেছনের গল্প এদিন সময় সংবাদে জানান তিনি। এবার স্বপ্ন আরও এগিয়ে যাবার। শাহুল ভাই টিভিতে ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার সাথে 100টা দেখে আমার খুবই ইমপ্রেস হয়, আমিও ক্রিকেটার হবো একজন। আমার অনুপ্রেরণা অ্যাকচুয়ালি উনি, শাহুল ভাই টিভিতে খেলা দেখা। এরপর ফ্যামিলি, আমার বাবা খুব একটা ক্রিকেট পছন্দ করতেন না, আমার বড় ভাই আমাকে সাপোর্ট করতো আমার খেলার জন্য, অনেক স্কুল ফাঁকি দিয়েও ক্রিকেট মাঠে আসা। দেশকে নেতৃত্ব দেওয়ার মতো করে নিজেদের গড়ে তুলতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এই উচ্ছ্বাস
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 63,509টি স্কুলের মধ্যে সেরা হয়েছে তারা। আর বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টুর্নামেন্টেও অংশ নেয় 63,000-এর বেশি স্কুল। অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড়দের বিবেচনায় এ দুটি টুর্নামেন্টকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। আড়ম্বরপূর্ণ আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণ করেন চ্যাম্পিয়ন রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে। এ সময় আগামী দিনের কাণ্ডারি হিসেবে শিশুদের গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এই খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এগুলির মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের যেমন শারীরিক দিক থেকে তারা সুস্থ থাকবে, প্রতিযোগিতামূলক মনোভাব তাদের মধ্যে গড়ে ওঠে, উৎকর্ষ সাধনে অনেক অবদান রাখবে, পাশাপাশি কোনো বিপথে যাবার পথ থাকবে না। খেলাধুলার প্রতি, সাংস্কৃতিক চর্চার প্রতি তাদের মনোনিবেশ থাকলে তারা একটা সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠবে আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। দেশের সব শিশু কিশোরকে খেলাধুলার সুযোগ করে দিতে সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার জন্য সেখানে চলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মরিচার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পেনাল্টি শুটআউটে 3-2 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিতেছে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর খর্দকৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপা জিতেছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে এসব ক্ষুদে প্রতিভাদের এখন থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভবিষ্যতে তারা দেশের ফুটবলে অবদান রাখবে বলে মনে করছেন তাদের প্রশিক্ষকরা। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টটিকে বলা যেতে পারে খুদে ফুটবলের মহোৎসব। টুর্নামেন্টের সময়কাল থেকে শুরু করে ম্যাচ কিংবা ফুটবলার সংখ্যাও সাক্ষ্য দেবে এই স্বীকৃতির পক্ষেই, যার পরিধি এতটাই বিস্তৃত যে খোদ আয়োজকরা চেষ্টা চালাচ্ছেন টুর্নামেন্টটিকে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিবন্ধনের জন্য। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এই টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনাজপুরের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে 3-2 গোলে হারিয়ে এই জয় তুলে নেয় তারা। অন্যদিকে বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টটির শিরোপা অনেকটা নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে কলসিন্দুরের বালিকারা। নিজেদের হ্যাট্রিক শিরোপা জয়ের পথে এবার খর্দকৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তারা হারিয়েছে 3-1 গোলে। ভালো লাগতেছে, আবার আমার স্বপ্ন পূরণ হয়েছে। জাতীয় লিগে আমি চান্স পাই, এটা আমার কামনা। প্র্যাকটিস করতে করতে আমরা সাফল্য অর্জন করেছি, 3 বার চ্যাম্পিয়ন হয়েছি, হ্যাট্রিক চান্স করেছি আমরা। অনেক ভালো লাগতেছে আমাদের বড় আপুরা যেমন শ্রীলঙ্কা, নেপাল খেলে এসেছে, আমার এমন আশা আছে। এদিকে প্রাথমিক পর্যায়ে ভালো খেললেও প্রশিক্ষকরা চিন্তিত এসব খুদে ফুটবলারদের ভবিষ্যৎ পরিচর্যা নিয়ে। তাদের ফুটবলের ভবিষ্যৎ সম্পদ হিসেবে পরিণত করতে তাই এখন থেকে চাইলেন সরকারি পৃষ্ঠপোষকতা ও বাফুফের সহায়তা। ফেডারেশন আসেন, ওরা যদি আমাদেরকে ওদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যদি দেখে তাহলে আমরা আগামীতে যাতে জাতীয় পর্যায়ে আসতে পারি। প্রশিক্ষণ দিয়ে আরো উন্নত করে তুলে তাহলে কি দেশের লাভ হবে। বাফুফে যদি দীর্ঘমেয়াদী ওদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন, সুযোগ সুবিধা দেন, তাহলে ওরা একদিন বিশ্বমানের ফুটবল প্লেয়ার হবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। টানা ব্যর্থতায় যখন মুষড়ে পড়েছে দেশের ফুটবল, তখন এসব খুদে ফুটবলারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারে বাফুফে। তবে এর জন্য মৌখিক প্রতিশ্রুতি কিংবা প্রত্যাশার ফানুস না উড়িয়ে ফেডারেশনকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। বুধবার টেবিলের শীর্ষস্থান দৃঢ় করতে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সেলোনা। আর একটি গোল করলেই লা লিগায় 300 গোলের অনন্য রেকর্ড করবেন লিওনেল মেসি। দেশের ফুটবলে আকাশী নীল মানেই ধানমন্ডির ক্লাব আবাহনী, আর আবাহনী নামেই মনে পড়ে ক্লাব ফুটবলের সোনালী অতীতের কথা। দেশের জরাজীর্ণ ফুটবলের মতো সামনের মৌসুমের দলবদল নিয়ে কোনো উত্তাপ নেই আবাহনীতেও। স্বয়ং কোচ অমলেশ সেনও জানেন না কারা আসছেন দলে আর কারা বাদ পড়ছেন। তবে কিছু ফুটবলারদের নিশ্চিত করেছে আবাহনী, আর তাদের নিয়ে আসন্ন মৌসুমে ভালো ফল আসবে বলে আশাবাদী দেশের ফুটবলের এই প্রবীণ মুখের। 2007-08 মৌসুম থেকে 2009-10 দেশের পেশাদার লীগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাট্রিক শিরোপাজয়ী দল আবাহনী। সর্বোচ্চ 4 বারের চ্যাম্পিয়ন দলের নামটিও আবাহনী। শেষ জয় 2011-12 মৌসুমে।
ফেডারেশন কাপ জয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের চেয়ে 2 বার কম জিতেছে ধানমন্ডির ক্লাবটি। শেষ ফেডারেশন কাপ হাতে তুলেছে সেও 6 বছর। আসছে নতুন মৌসুম, এখনো দলবদল নিয়ে তেমন কোনো শোরগোল নেই আবাহনীতে। শুরু হয়নি ফুটবলারদের গা গরম। তবে কোচ অমলেশ সেন জানিয়েছেন দলবদল শেষ হলেই মাঠে নামবে চিরচেনা আবাহনী, আর যারা পুরনো তাদের নিয়ে শুরু করতে চান তিনি। যেহেতু 28 তারিখের লাস্ট ডেট ক্লিয়ারেন্সের, তা আমার মনে হয় 28 তারিখের পরে আমাদের প্র্যাকটিস ফাইনালি আরম্ভ হবে। তার আগে হয়তো আরম্ভ হতে পারে, যারা কনফার্ম প্লেয়ার আমাদের তাদেরকে নিয়ে হয়তো আমরা শুরু করতে পারি আগেই, ন্যাশনাল টিম আসার পরপরই। কিছু ইনজুরি সমস্যা ছিল গোল সংকট। পুরো মাঠ দাপিয়ে বেড়ালেও ছোঁয়া হতো না কাঙ্ক্ষিত জাল। তবে গত মৌসুম খুব একটা ভালো না খেললেও দেশের স্ট্রাইকার ওয়াহেদ ও নাইজেরিয়ান সানডের ওপর আস্থা রেখেছে কোচ। স্ট্রাইকিং আমরা গোলের প্রবলেম, আমরা টিম ভালো খেলতেছি, আমরা গোল পাচ্ছি না। লাস্ট সেকেন্ড লিগে সানডেকে আনছিলাম, কয়েকটা ম্যাচ তো খুবই ভালো খেলছে। লাস্টের দিকে যা 2-1টা ম্যাচ ভালো খেলতে পারিনি, ইম্পর্টেন্ট ম্যাচগুলি। তো আশা করি সে এবছরও খেলবে এবং ভালো খেলবে। ওয়াহেদের থেকে কিন্তু লাস্ট ইয়ারে আমরা প্রচুর আশা করছিলাম যে সে খুব ভালো খেলবে, কিন্তু লাস্ট ইয়ারে আমাদের আশা অনুযায়ী সে খেলতে পারেনি এবং রেগুলার টিমে সে চান্সও পায়নি। তো আমার মনে হয় সে এই দিকটা সে নিজেও চিন্তা করবে। শেখ জামাল, শেখ রাসেল আবাহনীর সাথে এবারে শক্তিশালী দল করেছে চট্টগ্রাম আবাহনীও। তাই জমজমাট এক মৌসুমের আশা দেশের ফুটবলের এই প্রবীণের কণ্ঠে। কম্পিটিশন হয়তো 4টে মেমো থাকতে পারে, আবাহনী, তারপরে শেখ জামাল, শেখ রাসেল, চিটাগাং আবাহনী, এদের মধ্যে হবে। আমি জানি না মোহামেডান কেমন টিম করতেছে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। 2 মাসের বিরতির পর আবার শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। নকআউট পর্বের প্রথম লেগে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি হবে চেলসি। দেশ প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে আজ রাত 1:45টায়। একই সময় স্বাগতিক বেনফিকার প্রতিপক্ষ জেনিত। চ্যাম্পিয়ন থেকে সোজা রেলিগেশনের শঙ্কা। 2 মাস আগেও ইপিএল জায়ান্ট চেলসি যেন ডুবন্ত টাইটানিক। তাই নকআউট পর্বের ড্র অনুষ্ঠানে চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হয়তো তৃপ্তির হাসি হেসেছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ লরা ব্লা। কিন্তু নতুন কোচ গাস হিডিংকের পরিকল্পনায় আবারও স্বরূপে জায়ান্ট ব্লুজরা। ইপিএল এ অপরাজিত রয়েছে টানা 12 ম্যাচ। সেই সাথে রয়েছে কোচ হিডিংকের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড। সেই পালে বাড়তে হাওয়া দিচ্ছে লিগের সফরকারী হিসেবে গেল 5 ম্যাচে মাত্র 1টি হারের পরিসংখ্যান। তাই ইপিএল শিরোপা হাতছাড়া হলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলো ছড়াতে চাইবেন হ্যাজার্ড, অস্কার, কস্তারা। অন্যদিকে প্রায় 1 দশক ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা স্পর্শ না করলেও ফ্রেঞ্চ লিগে অনেকটাই অপরাজয় হয়ে উঠেছে পিএসজি। চলতি মৌসুমে এখন পর্যন্ত 44টি ম্যাচ অপরাজিত রয়েছে লরা ব্লা শিষ্যরা। 34 বছর বয়সেও প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ রয়েছেন ছন্দে। দলে নেই ইনজুরির সমস্যা। আর দ্য রেড অ্যান্ড ব্লুরা প্রেরণা খুঁজতে পারে ইউরোপিয়ান লিগে ঘরের মাঠে গেল 37 ম্যাচে 1টি হার এবং চেলসির মাত্র 1টি জয়ের পরিসংখ্যান থেকে। আর এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাড়তি উত্তাপ যোগ করেছে গেল লিগে চেলসির বিপক্ষে ইব্রার লাল কার্ডের প্রতিশোধের মিশন। এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বেনফিকা ও জেনিত। স্বাগতিক হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকা এগিয়ে থাকলেও পরিসংখ্যান কথা বলছে রাশিয়ান ক্লাব জেনিতের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 2 দলের গেল 4 দেখায় 3টিতে জয় পেয়েছে জেনিত। অন্যদিকে প্রথমবার লিগের নকআউট পর্ব নিশ্চিত করা ইগলসরা চাইবে রেকর্ডের পাতা নতুন করে লিখতে। শায়লা পারভিন, সময় সংবাদ। স্প্যানিশ লা লিগার খবর। লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সেলোনা। স্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 11:30টায়। 23 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ফার্নান্দোজের শীর্ষদের সংগ্রহ 23 পয়েন্ট। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার মেসি, সুয়ারেজ, নেইমার ত্রয়ের সমন্বয়ে দুর্বার গতিতে শিরোপার পথে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 23 গোল করে চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সা তারকা সুয়ারেজ। ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। আর লা লিগায় 300তম গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করার অপেক্ষায় মেসি। আর ইনজুরি সমস্যা না থাকায় রেড অ্যান্ড হোয়াইটদের বিপক্ষে সেরা একাদশ সাজানোর সুযোগ পাবেন বস এনরিক। অন্যদিকে কাতালানদের বিপক্ষে গেল 15 ম্যাচে কখনোই জয়ের দেখা না পাওয়া স্বাগতিকরা প্রেরণা খুঁজতে পারে লিগের গেল 4 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান থেকে। আর এই ম্যাচেই প্রথম নিজের ফুটবলার ক্যারিয়ারের প্রথম ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে কোচের ভূমিকায় থাকবেন লুইস এনরিক। জুরিখে ফিফা সদর দপ্তরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। ফুটবলের সকল কার্যক্রম থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই সুইস।
2 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক গড়াপেটার অভিযোগে ওঠে ফিফা সভাপতি সেপ ব্লাটার এবং উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির বিপক্ষে। দুর্নীতির প্রমাণ না পাওয়ায় ব্লাটার এবং প্লাতিনিকে নিষিদ্ধের দাবি জানান ফিফা এথিক্স কমিটি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নিতে ফিফা সদর দপ্তরে হাজির হন সাবেক ফিফা প্রধান ব্লাটার। আপিলের রায় এখনও জানা যায়নি, তবে বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন এই সুইস। কর ফাঁকির মামলায় আপাতত জেলে যেতে হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে, তবে তার ব্যবহার্য জেট বিমান ও বিলাসবহুল প্রমোত্তরী সহ প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারের ব্যক্তিগত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। 2011 থেকে 2013 সালের মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলার সময় নেইমারের বিরুদ্ধে প্রায় 16 মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকির অভিযোগ ওঠে। গত বছর এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে এর বিরুদ্ধে আপিল করেন নেইমার। তবে সম্প্রতি নেইমারের আপিল খারিজ করে দিয়ে সাও পাওলোর ফেডারেল আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ করা হলে তার সম্পত্তি ফেরত দেওয়া হবে বলে জানায় ব্রাজিলের ফেডারেল ট্যাক্স এজেন্সির অডিটর জুং মার্টিন্স। তিনি আরও জানান, আদালতের এই রায়ের বিরুদ্ধেও আপিলের সুযোগ রয়েছে নেইমারের। এদিকে 23 বছর বয়সী এই ফুটবল তারকার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দল হারলে খেলোয়াড়দের দোষ দিন, কোচ ভ্যান হালকে নয়। সমর্থক এবং গণমাধ্যমকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ওয়েন রুনি। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এমন খারাপ অবস্থায় কোচকে দুয়োধ্বনি দিচ্ছে সমর্থকরা। শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে গেছে রেড ডেভিলরা। এরপর থেকেই তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কোচ লুই ভ্যান হাল। তবে কোচের এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ইংলিশ অধিনায়ক ওয়েন রুনি। রুনি বলেন, ব্যর্থতার জন্য ফুটবলারদের দায় নেওয়া উচিত, কোচের নয়। একই সঙ্গে মাঠের পারফরমেন্স খেলোয়াড়দেরই উন্নতি করতে হবে বলে জানান ওয়াগা। রিও অলিম্পিক ওপেন টেনিসে জিকা ভাইরাস আতঙ্ক নিয়ে ভয় পাচ্ছেন না রাফায়েল নাদাল। এদিকে পোশাক পরিবর্তন করে অলিম্পিক টেনিস ইভেন্টের বাইরে বের হবেন স্প্যানিয়ার্ড ডেভিড ফেরার। গণমাধ্যমকে জানিয়েছেন এই দুই স্প্যানিশ টেনিস খেলোয়াড়। জিকা ভাইরাস আতঙ্ক এখনও কাটেনি ব্রাজিলে। সরকারি প্রচারণা এবং মশক নিধন কার্যক্রম চলছে। এরই মধ্যে রিও অলিম্পিক আয়োজন নিয়ে চলছে নানা কানাঘুষা। জিকা ভাইরাসের প্রকোপে ইভেন্ট ভেন্যু পাল্টানোর দাবিও উঠেছে। তবে টেনিস ইভেন্টে জিকা ভাইরাসের প্রকোপ নিয়ে শঙ্কিত নন সাবেক নাম্বার 1 রাফায়েল নাদাল। এদিকে সকাল সন্ধ্যায় সম্পূর্ণ শরীর ঢেকে বাইরে বের হবেন বলে নাদালের স্বদেশী ডেভিড ফেরার জানিয়েছেন। সতর্কতার অংশ হিসেবে এই কাজ করবেন বলে জানিয়েছেন ফেরার। প্রয়াত নেতা কিম জং ইলের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য স্কেটিং উৎসবের আয়োজন করেছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় 2 দিনব্যাপী স্কেট উৎসবের। আন্তর্জাতিক উৎসবে উত্তর কোরিয়ার পাশাপাশি রাশিয়া, লাটভিয়া, বেলারুশ ও কানাডার স্কেটাররা অংশ নেন। সরু স্কেটের উপর শরীরের ভারসাম্য ঠিক রেখে মনোমুগ্ধকর কসরত দেখিয়ে স্কেটাররা অভিভূত করেন দর্শকদের। স্কেট উৎসব ছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে 17 বছর উত্তর কোরিয়ার শাসন কার্য পরিচালনার পর 2011 সালে মারা যান তিনি। পরবর্তীতে তার ছেলে কিম জং উন দেশ পরিচালনার দায়িত্ব নেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন, ক্রীড়া হল শান্তির প্রাঙ্গণ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো 12তম এসএ গেমসের আসর। আসাম ও গৌহাটির সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ দর্শক। এশিয়া কাপের টানা তৃতীয় আসরও সফলভাবে সম্পন্ন করবে বিসিবি, বিশ্বাস টুর্নামেন্ট কমিটির পরিচালকের। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্লেয়ার বাই চয়েসে দাম বাড়লেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। সিসিডিএম এর দাবি, খেলোয়াড়দের স্বার্থেই বাড়ানো হয়েছে পারিশ্রমিক। বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন রাজাখালী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা কলসিন্দর প্রাথমিক বিদ্যালয়ের। এবং 2 মাস বিরতির পর রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। শীর্ষ 16তে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।